ভাবুন তো, পৃথিবীর কোথাও একটা গোপন গবেষণা কেন্দ্র লুকিয়ে আছে। এখানে কিছু বাচ্চাদের ধরে রাখা হয়েছে, যারা কিন্তু আর 10টা সাধারণ শিশুর মতো নয়। তাদের সবার ভেতরেই আছে এক অসাধারণ ক্ষমতা, কিন্তু কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে এই প্রতিষ্ঠানের ভেতরে লুকিয়ে আছে এক মারাত্মক রহস্য। স্টিফেন কিং এর উপন্যাস দ্য ইনস্টিটিউটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সায়েন্স ফিকশন সিরিজটি। আমাদের গল্পের মূল চরিত্র লুক, যার বয়স মাত্র 14 বছর। সে এমন এক অসম্ভব প্রতিভাবান ছেলে যাকে 100 বছরে একবার পাওয়া যায়। মাত্র আধ ঘন্টায় সে কলেজের কঠিন সব অঙ্ক কষে ফেলে, কিন্তু তার বাবা মা এটা নিয়ে মোটেই খুশি ছিল না। কেন জানেন? কারণ তাদের ছেলেটা শুধু যে দারুণ বুদ্ধিমান ছিল তাই নয়, তার ভেতরে আরো একটা কিছু লুকিয়ে ছিল, এমন এক রহস্য যা সকলের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে। লুকের মধ্যে সামান্য টেলিকাইনেসিস ক্ষমতা ছিল, মানে সে যে কোনো কিছু না ছুঁয়ে নড়াচড়া করাতে পারত। বাবা মা ভীষণ ভয় পেয়ে যেতেন যে লুক যদি বাড়ি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, তাহলে না জানি তার এই শক্তি সবার সামনে চলে আসে। আর যদি এমনটা হয়, তাহলে সেটা তার জন্য বিরাট বিপদ ডেকে আনবে। কিন্তু লুক ছোটবেলা থেকেই স্বাধীন চেতা ছিল। সাধারণ স্কুলের পড়াশোনা তার কাছে খুব সহজ হয়ে গিয়েছিল। সে এখন চাইছিল বড় কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আসল জ্ঞান অর্জন করতে। তবে কেউ জানতো না যে লুকের এই ক্ষমতাটা কিছু লোকের চোখে ইতিমধ্যেই পড়ে গেছে। সেই রাতেই কি হলো জানেন? অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত একদল লোক লুকের ঘরে ঢুকে পড়ল। গভীর ঘুমে থাকা লুক কিছু বুঝে ওঠার আগেই এক ধরনের ঘুমের ঔষধে কাবু হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল নিজেকে তার চিরচেনা পুরনো ঘরেই। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তার মনে হলো কোথাও একটা গোলমাল আছে। আগের দিন খেলাধুলার সময় তার যে জার্সিটা ছিঁড়ে গিয়েছিল, সেটা এখন একদম নতুন। অবাক লাগছে, তাই না? সন্দেহে পড়ে লুক জানালার দিকে এগিয়ে গেল, আর দেখে তো সে জানালাটা পুরোপুরি বন্ধ করে সিল করে দেওয়া হয়েছে। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখলো সামনে একটা অদ্ভুত লম্বা করিডোর। এখন সে নিশ্চিত হয়ে গেল যে সে যে ঘরে ছিল সেটা আসলে তার পুরনো ঘরের একটা নকল সেটআপ। ঠিক সেই সময় লুকের বয়সী একটা মেয়ে সেখানে এলো। সে নিজের নাম বলল কালিসা। সে শুধু লুকের নামই বলল না, বরং লুক কি ভালোবাসে, কি করে, সবকিছু হুবহু বলে দিল। আসলে এই জায়গাটা একটা গোপন গবেষণা কেন্দ্র, যেখানে অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্ম নেয়া বাচ্চাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা চলে। যখনই এখানে কোনো নতুন বাচ্চা আনা হয়, বাকিদের আগে থেকেই জানিয়ে দেয়া হয় যে একজন নতুন সদস্য আসছে। কিন্তু লুকের ক্ষমতা সবার চেয়ে আলাদা ছিল, আর সম্ভবত সেটা এখনো গোপন ছিল। কালিসা দেখালো যে সে অন্যদের মনের কথা খানিকটা বুঝতে পারে, যদিও তার শক্তি খুব একটা জোরালো নয়। লুকের জন্য এই সব কিছুই ছিল প্রথম অভিজ্ঞতা, কিন্তু সে তার বয়সের তুলনায় অনেক শান্ত আর বুদ্ধিমানের পরিচয় দিচ্ছিল, এবং সে একদমই শান্ত ছিল। এখন তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই গবেষণা কেন্দ্রের আসল উদ্দেশ্যই বা কি? এদিকে মনিটরের দিকে তাকিয়েছিলেন পরিচালক লি এবং এখানকার উপদেষ্টা। তাদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তারা দুজনেই বিশ্বাস করেন যে লুক আসলে ইনফরমেশনের এক নতুন দরজা তাদের জন্য। আর ঠিক তখনই লুক সরাসরি ক্যামেরার দিকে তাকালো, যেন সে স্পষ্ট বুঝতে পারছিল যে কেউ তাকে দেখছে। পরিচালক লি ক্লান্তভাবে মাথা নেড়ে নিরাপত্তা প্রধান কি জিয়াংকে লুককে ভেতরে নিয়ে আসার আদেশ দিলেন। তিনি বললেন, আমি এই বাচ্চাটির সাথে নিজে দেখা করতে চাই। লুককে যখন লিফটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই সামনে থেকে ছোট চুলের এক মহিলা আসছিলেন। লুক তাকে চিনতে পারল। এই সেই মহিলা যিনি গতরাতে তাকে তুলে নিয়ে এসেছিলেন। লুক কিছু জিজ্ঞাসা করার আগেই নিরাপত্তা রক্ষীরা তাকে জোর করে লিফটে ঢুকিয়ে দিলেন। এই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হলেন এক মহিলা, যাকে সিঙ্গার বলে ডাকা হয়, আর সে অনেকদিন ধরে এই পদে আছে। লুকের এমন শান্ত ব্যবহার দেখে তিনি অবাক হলেন, কারণ অন্য সব বাচ্চারা সাধারণত ভয়ে চিৎকার করে বা কান্না করে শিশুসুলভ আচরণ করত। লুকের প্রথম প্রশ্নই ছিল, তুমি আমাকে এখানে এনেছো কেন? সিঙ্গার হাসলেন আর বললেন, এটাকে অপহরণ ভেবো না। আমরা আসলে পৃথিবীকে বাঁচাতে একটা বড় কাজ করছি, আর তোমার জন্য আমাদের এই মহান কাজে যোগ দেওয়াটা একটা দারুণ সুযোগ। লুক আবেগহীনভাবে বলল যে সে একবার বাবা মাকে ফোন করতে চায়। এই বিষয়ে সিঙ্গার খুব গম্ভীরভাবে উত্তর দিলেন, এই প্রতিষ্ঠানটা খুবই গোপন, আর বাইরের জগতের সাথে কোনো রকম যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ। লুক দ্রুত এই বাস্তবতাটা মেনে নিল। এখন তার আগ্রহ শুধু এইটুকুতেই ছিল, এখানে আমাকে কি করতে হবে? সিঙ্গার সরাসরি উত্তর না দিয়ে একটা কড়া নিয়মের কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন, এখানে প্রথম নিয়মটা হলো এখানকার কর্মীদের দেওয়ার প্রতিটি আদেশ কোনো প্রশ্ন ছাড়াই মেনে চলতে হবে। এই আদেশগুলোর মধ্যে ছিল চিকিৎসার জন্য বারবার ইনজেকশন নেওয়া। পরিচালক আরো
আশ্বাস দিলেন যে যখন সবকিছু শেষ হয়ে যাবে লুকের সব স্মৃতি মুছে ফেলা হবে এবং তাকে নিরাপদে তার বাবা মায়ের কাছে ফেরত পাঠানো হবে। যদিও পুরো ব্যাপারটা বেশ কঠিন মনে হচ্ছিল, লুক তখনও কোনো রাগ দেখালো না। অন্যদিকে যে মহিলা লুককে ধরে এনেছিল সেই এজেন্টকে 48 ঘন্টার ছুটি দেওয়া হলো। লিফটে তার সাথে দেখা হয় সিকিউরিটি হেড হোসের। হোস তাকে মনে করিয়ে দিলেন যে পরের টার্গেটের ফাইলটা যেন সে ভালো করে পড়ে, সেই বাচ্চাটা নাকি শেষ বাচ্চার মতো নয়। মহিলা এজেন্ট হেসে সায় দিলেন, কিন্তু তার চোখে স্পষ্ট একটা কনফিউজ ছাপ ছিল। যখন সে গবেষণা কেন্দ্র থেকে গাড়িতে করে বাইরে বের হলেন, পথে তাকে বেশ কয়েকটা নিরাপত্তা তল্লাশি পার হতে হলো। সব জায়গায় সশস্ত্র গার্ড ছিল এবং পাশ দিয়ে যাওয়া গাড়িগুলো খুব ভালোভাবে স্ক্যান করা হচ্ছিল। বাইরের জগৎকে বলা হয়েছিল যে এটা একটা অত্যন্ত সংক্রামক রোগ গবেষণার কেন্দ্র, যেখানে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষেধ। ওই মহিলা এজেন্টকেও কঠিন জিজ্ঞাসাবাদের পরই যেতে দেওয়া হয়েছিল। যখন সে অবশেষে ছোট্ট শহরে নিজের ঘরে ফিরল, দেখা করলো তার সাংবাদিক বন্ধুর সাথে, তখন তার মনে গভীর এক কনফিউশন চলছিল যে সে কি এই গবেষণা কেন্দ্রের নৃশংসতা সবার সামনে ফাঁস করে দেবে নাকি দেবে না। কারণ সে জানতো তারা যে ছেলেমেয়েদের নিয়ে কাজ করছে তার কোনো সরকারি অনুমতি ছিল না। উল্টো ওই গবেষণা কেন্দ্রের বাচ্চাদের সাথে যা ঘটছিল সেটা ছিল নরকের চেয়েও খারাপ। এই সব দেখে মহিলা এজেন্ট শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে তখন তার সাংবাদিক বন্ধুকে সবকিছু বলবে। তার মনে হয়েছিল একজন সাংবাদিক হিসেবে বন্ধুটা নিশ্চয়ই এই সত্যিটা সবার কাছে পৌঁছে দেবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। সে ভাবতেও পারেনি তার সেই বন্ধুটা হঠাৎই তার দিকে বন্দুক তাক করবে। আসলে সে কোনো সাংবাদিকই ছিল না, সে ছিল ওই গবেষণা কেন্দ্রেরই একজন গোপন চর যে এজেন্টদের উপর নজর রাখত। এখানে যেই গবেষণা কেন্দ্র সম্পর্কে সত্যিটা বাইরের দুনিয়ায় জানাতে চাই তার পরিণতি একটাই হয়, চিরতরে চুপ করিয়ে দেয়া। এদিকে লুক কিন্তু তখনও এই প্রতিষ্ঠানের নিষ্ঠুরতা সম্পর্কে কিছুই জানত না। একজন কর্মী তাকে বুঝিয়ে দিল যে এই টোকেনটা পুরস্কার হিসেবে পেয়েছো, যদি তুমি সহযোগিতা করো তাহলে এটা ভেন্ডিং মেশিনে ব্যবহার করতে পারবে। এরপর লুককে একটা ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে চারপাশে অদ্ভুত সব মেশিন বসানো। কারিগরি কর্মীর মুখে কোনো ভাব ছিল না। সে বলল, এখন তোমার শরীরে একটা মাইক্রোচিপ ঢোকাতে হবে। লুক সাথে সাথে উত্তর দিল, আমি বন্দী নই। কিন্তু এই কথা বলতেই তার দিকে তেড়ে এলো একটা ঠান্ডা নির্দয় ঘুষি। এখন লুক পুরোপুরি বুঝতে পারলো যে পরিচালক যে কঠিন নিয়মগুলোর কথা বলেছিলেন তার আসল মানেটা কি। তাকে জোর করে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো যেখানে তার কানের নিচে একটা ঝলমলে ডিভাইস বসানো হলো। প্রশ্ন করার দরকার ছিল না, সে বুঝতে পারলো তাকে ট্র্যাক করার জন্যই এটা লাগানো হয়েছে। রাতে কালিসা যখন রাতের খাবারের জন্য তার ঘর থেকে বের হলো, সে লুকের দরজায় টোকা দিল। সে লুককে বলল, চলো তোমাকে অন্য বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিই। ক্যাফেটেরিয়ার দিকে হেঁটে যাওয়ার সময় সে লুককে বলল যে সে মনের কথা পড়তে পারে, যাকে টেলিপ্যাথি বলে, তবে তার শক্তি নাকি সিনেমার মতো অতটা শক্তিশালী না। সে শুধু কারোর সবচেয়ে দ্রুত আসার চিন্তাটা ধরতে পারে। লুকের কাছে এটা শুনে বেশ অদ্ভুত লাগলো, কারণ তার কাছে সবকিছুই নতুন ছিল। ক্যাফেটেরিয়ায় আরো দুটো বাচ্চা আগেই উপস্থিত ছিল। কালিসা চশমা পরা এশিয়ান ছেলেটাকে দেখিয়ে বলল, এই হচ্ছে জর্জ। ও একটু অহংকারী আর কি। বলার সাথে সাথে জর্জ নিজেকে সামলাতে পারলো না আর তার সুপার পাওয়ার দেখাতে শুরু করলো। জর্জ শুধু একটা ইশারায় টেবিলের উপর রাখা জলের গ্লাসটা ফেলে দিল আর জল বাতাসে বিন্দু বিন্দু হয়ে মাঝখানে আটকে রইল। তবে যখনই একজন কর্মীর ধমক শুনল, জল আবার ছড়িয়ে পড়ল। জর্জ বলল, এটাই তো আমার ক্ষমতার সীমা, আমি এক্সম্যানের কোনো সুপার মিউট্যান্ট না। কিছুক্ষণ পর আরেকটি ছেলে ঘরে এলো, তার নাম নিকি। সবার নজর ছিল তার হাতের দিকে, করে আঙ্গুলে ব্যান্ডেজ করা ছিল। নিকি বলল, আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু সবাই জানতো পরীক্ষার সময় কথা না শোনার জন্যই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। কালিসা লুককে আস্তে করে বলল যে নিকিকে ইনস্টিটিউটে একজন বিদ্রোহী ছেলে হিসেবে ডাকা হয়, আর নিকির এই বিদ্রোহ এখন সবার কাছে একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু লুক সাথে সাথেই বুঝতে পারলো যে নিকি অন্য বাচ্চাদের থেকে আলাদা। এখানে প্রতিটি বাচ্চাই নিজ নিজ জায়গায় অসাধারণ। জর্জ লুককে সাবধান করে দিল, যদি তুমি নিকির কাছাকাছি যাও তাহলে তুমি ঝামেলায় পড়তে পারো। রাতে লুক যখন ঘুমাতে পারছিল না তখন সে বাগানে ঘুরতে গেল। সেখানে তার সাথে দেখা হলো নিকির। সে নিজেও ঘুমাতে পারছিল না। দুজনেই হালকা কথাবার্তার আড়ালে একে অপরের উদ্দেশ্য বোঝার চেষ্টা করলো। এই খেলায় লুক মাত্র 6 চালে নিকিকে হারিয়ে দিল। নিকি অবাক হয়ে বলল, এই পৃথিবীতে কোনো খাঁচা নেই, কোনো রক্ষাকর্তাও নেই। যদি দৌড়াতে চাও তাহলে কেবল নিজের উপর ভরসা করতে হবে। লুক নীরবে মাথা নাড়ল। এর মানে হলো সে নিকির পালানোর মিশনে তার সাথে আছে। কিন্তু দুজনেই কোনো পরিকল্পনা করার আগেই একটা অদ্ভুত অনুষ্ঠান শুরু হলো, বিদায় অনুষ্ঠান। তখনই জানা গেল যে লুক এবং অন্য বাচ্চারা এখন গবেষণা ইনস্টিটিউটের
প্রথম ধাপে আছে। এই ধাপটা শুধু কিছু প্রাথমিক পরীক্ষা আর প্রশিক্ষণের জন্য। যখন কোনো বাচ্চা এই ধাপ পার করে ফেলে তখন তাকে পেছনের অংশে পাঠানো হয়, যেখানে বলা থাকে বাড়ির যত কাছে আসবে ততই তুমি এগিয়ে যাবে। আজ হ্যারিস নামের একটা মেয়ে প্রথম ধাপ পার করেছিল, কিন্তু তার মুখে হাসির বদলে ভয় আর অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। পার্টি শেষ হওয়ার সাথে সাথে মেয়েটা ক্যাফে এলাকা থেকে বেরিয়ে গেল। বাকি বাচ্চারা পেছনে দাঁড়িয়ে নীরব চোখে তাকে বিদায় জানাচ্ছিল। যখন এরিসের ছায়া করিডোরের শেষ প্রান্তে অদৃশ্য হয়ে গেল, নিকি লুকের কানে খুব আস্তে করে এক ভয়ঙ্কর সত্যি কথা ফিসফিস করে বলল। লুক কিছু জিজ্ঞাসা করার আগেই কর্মীরা তাকে নিচে ল্যাবে নিয়ে গেল। আজ থেকে লুকের জন্য ব্যক্তিগত পরীক্ষা আর প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছিল। সেখানে কারিগরি উপদেষ্টা হেনরি আগেই অপেক্ষা করছিল। লুক একটা ঠান্ডা ধাতব চেয়ারে আধমরা হয়ে বসে পড়ল। সে হেনরিকে বারবার করে জিজ্ঞাসা করলো, তুমি কি সেই কুখ্যাত ডাক্তার নাকি? হেনরি কোনো উত্তর দিলেন না, শুধু লুককে চেয়ারের সাথে বাধা থাকার ইঙ্গিত দিলেন। সবুজ সিরামের একটা টিউব তার শরীরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই লুকের মনে হলো যেন তার মাথাটা ভারী হয়ে যাচ্ছে আর সবকিছু ধীরে ধীরে ঘোলাটে দেখাচ্ছে। হেনরি ইজি মনিটরে মস্তিষ্কের তরঙ্গ দেখতে দেখতে বললেন, মনোযোগ দাও, এই ধাতব বাক্সটা সরাও। কিন্তু বাক্সটা নড়লই না। তাই তার সহকারী আরেকটা সিরাম ইনজেকশন দিল। এবার লুকের মানসিক শক্তি অনেক গুণ বেড়ে গেল। সে বাক্সের দিকে চোখ রাখলো আর বাক্সটা ধীরে ধীরে বাতাসে উঠতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ড পরে সেটা ধপাস করে মাটিতে পড়ে গেল। লুকের মনে হলো যেন তার শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে। কর্মীরা তাকে সান্ত্বনা দিল। প্রথমবার সবারই এমন মনে হয়, কিন্তু নিকি ফিসফিস করে বলল, এটা তো সবে শুরু। এরপর জর্জের পালা ছিল। সে প্রথম ধাপের শেষ পরীক্ষাটা দিতে যাচ্ছিল। এই পরীক্ষাটা একটা বিশেষ মেশিন দিয়ে করা হয়। এর নাম স্বপ্নের বাক্স। এই যন্ত্র পরীক্ষাকারীর মনের সবচেয়ে গভীরের ভয়গুলো বের করে আনে। লুক আর নিকি নিজেদের থামাতে না পেরে ফিসফিস করে কথা বলতে শুরু করলো কিভাবে এই পরীক্ষায় ফাঁকি দেওয়া যায়। কিন্তু তারপর একজন কর্মী দৌড়ে এসে প্রচন্ড রাগে তাদের থামিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন সে তাদের সব কথা শুনতে পাচ্ছিল। এরপর লুক আর নিকি বাস্কেটবল প্র্যাকটিসের নাম করে বাইরের মাঠে গেল, যেখানে নজরদারি ক্যামেরাগুলো তেমন শক্তিশালী ছিল না। তারা দুজনেই খেলার ভান করতে থাকে। ফিসফিস করে তাদের পরিকল্পনা শুরু করলো। নিকি বলল, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই সব জায়গায় বসানো ক্যামেরাগুলো। প্রতিটি কোনায় কেউ না কেউ আমাদের দেখছে। লুক একটা দারুণ সাহসী পরিকল্পনার কথা বলল। গবেষণা কেন্দ্রের ভেতরে থাকা কোনো কর্মীকে তাদের দলে ফেরানো উচিত। একজন 14 বছরের ছেলে হয়েও সে জানতো যে প্রত্যেক মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, যার কারণে তাকে ভয় দেখিয়ে কাজ করানো যায়। কিন্তু এই পরিকল্পনাটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। জায়গাটা লোকের ভিড়ে ভরা ছিল আর তাদের হাতে সময়ও কম ছিল। এই ইনস্টিটিউটের প্রথম ধাপে প্রতিটি বাচ্চার থাকার গড় সময় ছিল মাত্র 15 দিন। লুক ভাবছিল তাদের একজন শক্তিশালী টেলিপ্যাথ খুব দরকার, এমন কেউ যে কর্মীদের মনের কথা পড়তে পারবে। কিন্তু দুঃখের বিষয়, কারিশার বর্তমান ক্ষমতা এখনো অনেক বেশি দুর্বল ছিল। যখন তারা আবার খাবারের ঘরে ফিরে এলো, লুক দেখলো জর্জ তার মনের শক্তি দিয়ে ভেন্ডিং মেশিনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে টাকা ছাড়াই খাবার বের করছিল। স্বপ্নের বাক্সের পরীক্ষা দেওয়ার পর জর্জ বলল, আমার শক্তি আরো বেড়েছে। জানি না এটা ভালো নাকি খারাপ। একই সাথে অনেকগুলো স্ন্যাক্সের বাক্স টেবিলের উপর দেখা গেল। এই আলোচনার সময় ওয়েং ঝং বলল যে খুব শীঘ্রই ইনস্টিটিউটে একজন নতুন সদস্য আসছে। সবাই প্রথমে তেমন গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু সেই রাতেই লুক একটা হালকা চিৎকারে ঘুম থেকে উঠল। সে করিডোরে একটা রোগা ছেলেকে পড়ে থাকতে দেখলো। আজ সে নতুন এসেছে। সে হলো অ্যাভেরি। কালিশা স্বভাবতই তার টেলিপ্যাথ ব্যবহার করে অ্যাভেরির মনের খবর নিতে গেল, আর যা দেখলো তাতে সে পুরোপুরি অবাক। এই বাচ্চাটার মানসিক শক্তি নাকি ভয়ঙ্কর। কালিশা যেন চমকে উঠে বলল, যদি আমি নিজেকে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় মনে করতাম তাহলে অ্যাভেরি মাইকেল জর্ডানের চেয়েও ভালো ছিল। লুক আর নিকি একে অপরের দিকে তাকিয়ে হাসলো। মনে হলো তারা যে আসল মানুষটাকে খুঁজছিল অবশেষে সে এসে গেছে। এই ছিল গবেষণা কেন্দ্রের প্রথম এবং দ্বিতীয় এপিসোডের গল্প। এই সিরিজটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা বাকি এপিসোডগুলো এক্সপ্লেন করব। ততদিন আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।